নিউজ ফোকাস 24-এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে দেব। ইতিহাস জানতে অনেক ভালো লাগে, পড়তেও অনেক ভালো লাগে। ইতিহাসের কারসাজি যে মানুষের চিরন্তন সত্যতা থেকে শুরু করে মনোরঞ্জনের সাক্ষী হয়ে দাঁড়ায়, তারই পরিচয় বহন করে কোচবিহার 1 নং ওয়ার্ডের দক্ষিণ খাগড়াবাড়ি ক্লাবের বাসিন্দা নব্যেন্দু ভদ্র। আমরা তার গৃহে এসে উপস্থিত হয়েছে। ইতিহাসের জামানা থেকে শুরু করে কোচবিহার এর অতীত কতটা সুন্দর ছিল, কতটা সাজানো ছিল, কি দিয়ে ছিল এই রাজকীয় নগর, সেটি আমরা সরাসরি দেখব। আমরা কথা বলে নেবার চেষ্টা করব নব্যেন্দুবাবুর সঙ্গে। প্রথমেই কিভাবে শুরু এবং কিভাবে এই যাত্রাটা শুরু করেছিল, এই সংগ্রহ করার যে যাত্রা, সেটা কিভাবে শুরু করেছিলেন এবং এর পেছনে কিভাবে অনুপ্রেরণা কাজ করেছিল? সংগ্রহ মানুষের সহজাত প্রবৃত্তি না। মানুষ অতীতে কোনোদিনও সংগ্রাহক ছিল না। সে আদিম যুগে গুহাবাসী মানুষ যারা ছিল, তারাও কিন্তু গাছের ফল খেয়ে তার বীজটা বাইরে ফেলে দিত, এবং বাইরে ফেলেছিল জন্যই কিন্তু সেখান থেকে নতুন গাছের সৃষ্টি হয়েছিল। যদি পাহাড়ের গুহার মধ্যে রেখে দিত, তাহলে কিন্তু নতুন প্রাণের সৃষ্টি হবে না। তো সেরকমভাবে মানুষের সহজাত প্রবৃত্তির মধ্যে সংগ্রহ করে না, এটা কাউকে দেখে অনুপ্রাণিত হয়েই কিন্তু মানুষ শুরু করে। তো আমিও সেভাবে আমার মাকে দেখতাম ছোটবেলায় বিভিন্ন পেপার কাটিং কালেকশন করতো, চিঠিপত্র থেকে স্ট্যাম্প কালেকশন করতো, সেখান থেকেই শুরু। সেই বয়সটা বোধ হয় 9 বয়স হবে, ক্লাস 4-5, তখন থেকেই সংগ্রহটা শুরু। প্রথম দিকে ঝোঁকটা বেশি স্ট্যাম্পের দিকে ছিল। শুধু স্ট্যাম্প না, স্ট্যাম্পের সাথে সাথে আরও অন্যান্য যে কোনো পুরোনো জিনিস, বইপত্র, দলিল, এনিথিং। আমার নার্সারি স্কুলের আই কার্ডও এখনো আছে আমার। তো সেখান থেকে আস্তে আস্তে সারা ভারতবর্ষের স্ট্যাম্প কালেকশনই শুরু করি, সারা পৃথিবীর স্ট্যাম্প কালেকশন শুরু করি। সেখান থেকে আস্তে আস্তে ছোটো হতে হতে ভারতবর্ষ, তারপরে সেখান থেকে আরও ছোটো হতে হতে বিভিন্ন স্টেট, প্রিন্সলি স্টেট, এই করতে করতে উত্তর পূর্ব ভারতের স্টেটের যেহেতু আমার জন্মস্থান, তার প্রতি একটা ইন্টারেস্ট হয়। তো সেই থেকেই কোচবিহার, আসাম, ত্রিপুরা, মণিপুর, কাছাড়, এই সমস্ত দিকে ইন্টারেস্ট। তারপরে কোনো ক্রমে স্ট্যাম্পের সাথে সাথে কোচবিহারের মুদ্রা, নারায়ণী মুদ্রাও 1-2 করে দেখতে পাই। বিভিন্ন এক্সিবিশন বা অনলাইন যে সাইটগুলো আছে, সেখানে বিভিন্ন কোচবিহারের মুদ্রা দেখি। সেখান থেকে কোচবিহারের মুদ্রা কালেকশন করার একটা ইন্টারেস্ট জন্মায়। তো সেটাই শুরু। তো প্রথম মুদ্রাটা পেয়েছিলাম হাতে, তারপর থেকে ইচ্ছে হয়েছিল সব রকম কালেকশন শুরু করি। তো এই করতে করতেই, কালেকশন করতে করতেই আজকে এই অবস্থা। এখনো পর্যন্ত কি কি জিনিস বা কি কি সম্পদ বলা চলে, সম্পদ আপনার কাছে রয়েছে? আমি মেনলি নর্থ ইস্টে কালেক্ট করি। বেসিক্যালি কোচবিহার, আসাম এটি প্রাধান্য পাই। ত্রিপুরাও ভবিষ্যতে কোনোদিনও সংগ্রহ করার ইচ্ছা আছে। কোচবিহারের 23 জন রুলারের মধ্যে প্রায় 17-18 জনের কয়েন পাওয়া যায়। 3-4টে বাকি আছে এখনো। তারপর দিয়ে মোটামুটি আর যত ভ্যারাইটি বা যতগুলো রুলার আছে সেগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আশায় আছি যেগুলো মিসিং আছে এখনো, সেগুলো হয়তো কোনোদিনও কালেকশন হবে।
কিভাবে এইগুলো সংগ্রহ করতে পারেন? আহ, সংগ্রহ বলতে এটা অনেকটাই অভিজ্ঞতার উপরে ডিপেন্ড করে। এক তো বিভিন্ন অপশন যে আছে সেখানে আপনি কিনতেই পারেন, বাট সেটা অত্যন্ত ব্যয় সাপেক্ষ ব্যাপার, তো সবকিছু সেই অপশন হাউস থেকে কেনা সম্ভব হয়ে ওঠে না। তো কিছু কিছু ঘুরে ঘুরেও কালেকশন করতে হয়। তো এটাই আমাদের শখ, বা আমাদের মতো যারা কালেক্টর যারা আছেন তারা সারাদিনই ঘুরে বেড়ান এসবের নেশায়। আমরাও প্রতিদিনই বলতে পারেন যে এই তবুও ভারতের বিভিন্ন যে জায়গাগুলো, গ্রাম টামগুলো, এগুলো ঘুরে বেড়াই। ঘুরে বেরিয়ে বিভিন্ন বাড়ি থেকে, বিভিন্ন পুরনো দোকান থেকে, পুরনো যারা ছিলেন তাদের কাছ থেকে খুঁজে 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 বের করি। এগুলোই সংগ্রহ হয়, শুরুটা ওভাবেই করতে হয়। তারপরে একান্তই যেগুলো পাওয়া যায় না মার্কেটে বা খুঁজে পাই না, সেগুলো সেই সব অপশন থেকেই কিনতে হয়। কোচবিহারের ইতিহাসের কত পুরনো জিনিস, কোন আমল থেকে সেই জিনিসগুলো আপনার কাছে রয়েছে? কোচবিহারের সূচনা মোটামুটি বলতে গেলে বলতে হয় যে বিশ্ব সিংহের সময় থেকে। সেই সালটা প্রায় 1510, সেই সময় থেকেই কোচবিহার শহরের পত্তন শুরু হয়। কিন্তু এখন কোচবিহার যেখানে, সেখানে কোচবিহার ছিল না। তো বিভিন্ন রাজাদের রাজধানী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছিল। তো বিশ্ব সিংহের কোনো কারণবশত আজ অব্দি বিশ্ব সিংহের একটা মুদ্রাও পাওয়া যায়নি। তার ছেলে নরনারায়ণের মুদ্রাই কোচবিহারের প্রথম মুদ্রা হিসেবেই সম্মান পেয়ে থাকে। আমি আপনাদের দেখাই একটা। এই কয়েনটা হলো কোচবিহারের প্রথম রাজা মহারাজা নরনারায়ণের কয়েন। তো সেই সময় কোচবিহারের আশেপাশে বেঙ্গল সুলতানের কয়েনের খুব প্রচলন ছিল। তো হুসেন শাহর কয়েন দিয়ে দেখতে এরকম ছিল অনেকটা, এই চারদিকে বর্ডার, আর মাঝখানে একদিকে ভগবানের নাম আর আরেক দিকে রাজার নাম। তো এই যে প্যাটার্নটা এবং এই যে এর ওজন মোটামুটি 10 থেকে 10.5 গ্রাম এবং এর পরিধিও 30 mm, এটা বেঙ্গল সুলতান সেই সময় যে প্রচলিত কয়েন ছিল তার অনুকরণেই কিন্তু নরনারায়ণ এই কয়েনটা প্রবর্তন করেছিলেন। এর লেখাটা একটু বলার চেষ্টা করি আমি। এখানে পরিষ্কার বাংলা হরফে লেখা আছে, শ্রী শ্রী শিবচরণ কমল মধু করস্য, মানে হচ্ছে শিবের পায়ে মধু এবং পদ্মফুল দিয়ে প্রণাম করি। আপনারা জানেন যারা কোচবিহারের ইতিহাস সম্পর্কে, তারা জানেন যে আমরা হচ্ছি শিবের উপাসক। কোচবিহারের সমস্ত রাজাই ছিলেন শিবের উপাসক, তাই জন্য কোচবিহারে এলে আপনি বিভিন্ন ধরনের শিবের মন্দির দেখতে পারবেন। শুধুমাত্র গোসানিমারি না, গোসানিমারি, বানেশ্বর, সিদ্ধেশ্বরী, হিরণ্যগর্ভ শিব মন্দির, তারপরে এদিকে ঘুঘুমারিতে যে শিব মন্দির আছে, তারপরে জলপেশের শিব মন্দির, এগুলো কিন্তু সবই শিব ঠাকুরের মন্দির। তো আমাদের প্রত্যেকটা রাজাই কিন্তু শিবের উপাসক ছিলেন। শুধুমাত্র একজন রাজা আছেন যার কয়েনের মধ্যে আমরা হরগৌরীর নাম পাই। তিনি বৈষ্ণব ধর্মের একটু দীক্ষা নিয়েছিলেন জন্য তার কয়েনের একটু পরিবর্তন লক্ষ্য করা। আদারওয়াইজ সমস্ত রাজার কয়েনই এই কমন প্যাটার্নটা প্রচলিত হয়। তো এই সিম্পল প্যাটার্নটাই কিন্তু পরবর্তী সমস্ত রাজা ধরে রেখেছেন। তিনি শুধু একদিকে ভগবানের নামটা যেরকম ছিল সেরকমই রেখেছেন, শুধু নিজের দিকের যে নামটা সেই নামটা প্রত্যেক রাজা পাল্টে গেছেন। তো এই নরনারায়ণের পরে রাজত্ব করেছেন লক্ষ্মীনারায়ণ। তো এরপরে আমরা যে কয়েনটা পাই সেটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ। এটা দেখতে অনেকটা এরকম ছিল। এটা নরনারায়ণের ছেলে লক্ষ্মীনারায়ণের কয়েন। তো সেখানেও একই প্যাটার্ন দেখা যায়, শ্রী শ্রী শিবচরণ কমলমধু করস্য, আর উল্টো দিকে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণস্য শাকে 1509। তো এই কোচবিহার কয়েনগুলোতে যে ইয়ারটা পাওয়া যায় সেটা হচ্ছে শকাব্দের সঙ্গে আমাদের এডি মানে খ্রিস্টীয় সনের পার্থক্য হচ্ছে 76 বছর। তো এই শকাব্দের সঙ্গে 76 যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের অরিজিনাল এডি। তো ওই 1477 প্রথম কয়েন বেরোয় নরনারায়ণ, যেটা এডি সমান সমান করলে 1555 হয়। তো সেই থেকে সমস্ত রাজাই নিজেদের সাধ্য মতো, নিজেদের ক্ষমতা মতো কিন্তু কয়েন বানিয়ে গেছেন। প্রথমে নরনারায়ণ, তারপরে তার ছেলে লক্ষ্মীনারায়ণ, তারপরে তার ছেলে বীরনারায়ণ। বীরনারায়ণের একটা কয়েন দেখাই। বীরনারায়ণের কয়েন অত্যন্ত দুষ্প্রাপ্য, কারণ তিনি খুব অল্প সময় রাজত্ব করেছিলেন। এটা একটা মহারাজা বীরনারায়ণের একটা আপরূপী, এটা অর্ধটঙ্কা। এর একদিকে শ্রী শ্রী বীরনারায়ণস্য শাকে তার রাজত্বকাল এবং অন্যদিকে শ্রী শ্রী কৃষ্ণচরণ কমলমধু করস্য। তো এটা দেখে আমরা আইডিয়া করতে পারি যে বীরনারায়ণ শিবের সঙ্গে সঙ্গে বৈষ্ণব ধর্মেরও একটু দীক্ষা নিয়েছিলেন, বা বৈষ্ণব ধর্ম প্রচারের উদ্দেশ্যেই কিন্তু তিনি তার কয়েনের মধ্যে শিবের নামের পরবর্তীতে কিন্তু হরগৌরীর নাম লিখেছিলেন। তো কয়েন শুধুমাত্র একটা যে বিনিময়ের মাধ্যম তা কিন্তু না, কয়েন থেকে কিন্তু অনেক ধরনের ইতিহাস জানা যায়। কয়েন কোথায় পাওয়া গেছে,
কত নিচে পাওয়া গেছে, কার সাথে কার কয়েন মিক্স অবস্থায় পাওয়া গেছে, কয়েনে ধাতুর পরিমাণ কত, কয়েনে কি লেখা আছে, এই সমস্ত দেখে কিন্তু সেই সময়কার রাজত্বকালের আর্থিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, তার ভৌগোলিক পরিচয়, তার শৈল্পিক পরিচয় সমস্ত কিছু পাওয়া যায়। তো শুধুমাত্র কয়েন একটা মেটাল পিস না, কয়েন থেকে কিন্তু ইতিহাসের অনেক জাল কিন্তু কয়েন দিয়ে বোনা হয়। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, একটা কোচবিহারের কয়েন কোনো কারণে যদি মালদাতে পাওয়া যায় অনেকগুলো একসাথে, তো সেখানে কিন্তু আমাদের নতুন করে চিন্তা ভাবনা শুরু করতে হবে, তাহলে মালদার সাথে আমাদের কি যোগাযোগ ছিল, বাণিজ্য ছিল নাকি এখানের কোনো জমিদার ওখানে গিয়ে রাজত্ব করেছিল। তো এরকম ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে মাটির কত নিচে কয়েন পাওয়া গেছে সেটা দেখেও কিন্তু বোঝা যায় যে কয়েনটা কতদিন আগে চাপা পড়েছে। যে ভৌগোলিকরা জানেন যে মাটির বিভিন্ন স্তর হয়, তো আপনারা দেখবেন যখন টিউবওয়েল খোঁড়া হয় তখন বিভিন্ন স্তরে মাটির কালার বিভিন্ন রকম হয়। তো যারা টিউবওয়েল বানায় তারা কিন্তু দেখে বলতে পারে যে কোন মাটিটা কতদিনের পুরনো। তো সেই রকমই কয়েনটা কত নিচে পাওয়া গেছে মাটি, সেটা দেখে কিন্তু আন্দাজ করা যায় যে সেটা কবে মাটির নিচে চাপা পড়েছে। তো এই সমস্ত কিছু দেখেই কিন্তু কয়েনের থেকে আস্তে আস্তে পুরো ইতিহাসটা জানা যায়। তো একটা রাজ্যের বা একটা সাম্রাজ্যের কতটা পরিধি ছিল, কতটা বিস্তৃতি ছিল, তার আর্থিক অবস্থা কেমন ছিল, তার সামাজিক অবস্থা কেমন ছিল, তার ধর্মীয় অবস্থা কেমন ছিল, সবকিছুই কিন্তু কয়েনের মধ্যে দিয়ে খুব ভালো করে বোঝা যায়। এই মুদ্রার পাশাপাশি আর কিছু বিশেষ নিদর্শন হিসাবে? না, নিদর্শন বলতে আমি মানে সরকারিভাবে যে জিনিসগুলো বের করা হতো সেগুলো বেশি সংগ্রহ করতে গুরুত্ব দিই। ব্যক্তিগত উদ্যোগে বানানো জিনিসগুলোতে খুব একটা বেশি ইন্টারেস্ট নেই আমার। তো সেই জন্যই কয়েনের সাথে সাথে শেষের দিকে যখন আমাদের শেষ 6 জন রাজা নিজের নামে স্ট্যাম্প বের করেছিল বা স্ট্যাম্প পেপার বানিয়েছিল, তো সেগুলো আমি সংগ্রহ করি। তো আমাদের শেষ 6 জন রাজা রাজস্ব টিকিট বের করেছিল, তো সেগুলো কিছু আমার কালেকশনে আছে। শেষ 6 জন রাজা, তার মধ্যে প্রথম হচ্ছে নরেন্দ্র নারায়ণ, যিনি 1841 থেকে 1863 রাজত্ব করেছিলেন। সেই সময়ে প্রবর্তিত একটা রেভিনিউ স্ট্যাম্প, অত্যন্ত দুষ্প্রাপ্য, খুব অল্প সংখ্যকই অবশিষ্ট আছে, খুব একটা বেশি পাওয়া যায় না। তার ছেলে নৃপেন্দ্র নারায়ণ, তার ছেলে রাজেন্দ্র নারায়ণ, এইভাবে বিভিন্ন সময়ে রাজাদের কিন্তু আমাদের শেষ 6 জন রাজা কিন্তু এই স্ট্যাম্পগুলো ছিল। এবং জমি জমা বিক্রি বা যে কোনো ধরনের আর্থিক লেনদেনের জন্য যে লেখাপড়া হতো তাতে কিন্তু এই স্ট্যাম্প রেভিনিউ স্ট্যাম্পের মতো ব্যবহার করা হতো। যেমন এই ধরনের একটা উদাহরণ, এটা একটা ব্যাকিলার পার্ট, যেটা জগদ্দীপেন্দ্র নারায়ণের সময়কার, সেখানে কিন্তু এই স্ট্যাম্পগুলো ব্যবহার করা হতো। কিন্তু একটা কথা উল্লেখযোগ্য যে সেখানে আমাদের চিঠিপত্র লেখার জন্য কিন্তু আমরা ব্রিটিশ ইন্ডিয়া কর্তৃক প্রবর্তিত যে স্ট্যাম্প সেগুলি ব্যবহার করতাম। তো শুধুমাত্র রেজিস্ট্রি পারপাসের জন্য কোচবিহারের নিজস্ব স্ট্যাম্প ব্যবহৃত হতো, কিন্তু চিঠিপত্রের মধ্যে কিন্তু ব্রিটিশ ইন্ডিয়া প্রবর্তিত ভিক্টোরিয়া, জর্জ 5, জর্জ 6 এদের স্ট্যাম্পই ব্যবহার হতো। এখনো পর্যন্ত কোথায় কোথায় এক্সিবিশন করা হয়েছে? আমি বেসিক্যালি সব জায়গাতে এক্সিবিশন করি, বিভিন্ন স্কুল, কলেজ, মেলা, পার্শ্ববর্তী জেলা এবং বিভিন্ন রাজ্য বিভিন্ন এক্সিবিশন করেছি। শখ এমন একটা জিনিস, এটা ঠিক ডিসপ্লে না করলে, নতুন প্রজন্ম না জানতে পারলে কিন্তু টিকে থাকবে না। মানে এখন এই টেকনোলজি, মোবাইলের যুগে সবার যা নেশা হয়েছে বাচ্চাদের, তারা কিন্তু এই যে একটা হবি, যে একটা পুরোনো জিনিস, এই জিনিসটা কিন্তু ভুলতে বসেছে। হবি কনসেপ্টে এখন চলে গেছে। যে কোনো লোককে জিজ্ঞেস করবেন হবি কি, বলবে গান শোনা, মিউজিক শোনা, বা
তো এটা হবির মধ্যে পড়ে না। এই যে সংগ্রহ, এই সংগ্রহ কিন্তু অনেক কিছু একাগ্রতা বাড়ায়, অনেক কিছু জানতে সাহায্য করে। তো এটা কিন্তু নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই আমি নিজের খরচায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুলে কলেজে এক্সিবিশন করি, বিভিন্ন সেমিনারে আয়োজন করি, যাতে সবাই নিজের ইতিহাসটা জানতে পারে, কোচবিহারের ইতিহাসটা জানতে পারে। আমাদের কোচবিহার বরাবরই অবহেলিত। একটা সিম্পল উদাহরণ দিই, আজকে একটা বিশেষ দিন, আজকে মোগল বাদশাহ ঔরঙ্গজেবের জন্মদিন। আপনারা সবাই ঔরঙ্গজেবের নাম শুনেছেন, যে তার সময়ই মোগল সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তৃতি লাভ করে এবং তার সময় থেকেই পতনের শুরু হয়। কিন্তু একটা জিনিস জানেন না, আপনারা ইতিহাসে পড়েছেন হয়তো, যে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি খুব কমন কোশ্চেন ছিল। তো ঔরঙ্গজেব দক্ষিণ ভারত আক্রমণ করেছিল, এটাই বেশি করে হাইলাইট করা হয়, কিন্তু তিনি যে উত্তর পূর্ব ভারতে আক্রমণের চেষ্টা বারবার করে ব্যর্থ হয়েছিলেন, সেটা কোনো ইতিহাস বই পড়ানোই হয় না। মানে আপনারা শুনলে আশ্চর্য হবেন যে কোচবিহার শহরকেও কিন্তু ঔরঙ্গজেব দখল করে নিয়েছিলেন। ঔরঙ্গজেবের সেনাপতি মীর জুমলা 1661 21শে জুলাই কোচবিহার শহর দখল করে নিয়েছিলেন। তৎকালীন মহারাজা প্রাণনারায়ণ প্রাণ বাঁচাতে কোচবিহার ছেড়ে ভুটানে পালিয়ে গিয়েছিলেন। 2 বছর ঔরঙ্গজেব কোচবিহারে রাজত্ব করে গেছেন। কোচবিহার শহরের নাম পাল্টে গ্রাম রেখেছেন আলমগীর নগর। এবং শুধু তাই না, তিনি এখানে এসে রীতিমতো শাসন ব্যবস্থা প্রণয়ন করে এখানে কয়েনও বের করেছিলেন। তো আলমগীর নগর নামে কিন্তু কয়েনও পাওয়া যায়। এটা মোগল কয়েনের মধ্যেও একটা বিশেষ ভ্যারাইটি, যে কোনো মোগল কয়েন কিন্তু আজ অব্দি উর্দু ছাড়া অন্য কোনো ভাষায় হয়নি। তো সেক্ষেত্রে কিন্তু কোচবিহারের এই মোগল কয়েন, এই কয়েনটা কিন্তু বাংলাতে মোগল কয়েন একটা ছাপা হয়েছিল। খুব দুষ্প্রাপ্য, খুব অল্প সংখ্যক পাওয়া যায়। আপনাদের দেখাই, খুব ভালো লাগবে দেখতে। এই প্রাণনারায়ণের কয়েনের মতো করেই কিন্তু একদম সেই ইয়েতেই তিনি এই কয়েনটা বানিয়েছিলেন। খুব সুন্দর কয়েনটি। পরিষ্কার বাংলা হরফে পার্সি লিজেন্টে লেখা আছে বাদশাহ ঔরঙ্গজেব, আর অন্যদিকে লেখা আছে জড়াবো আলমগীর নগর সোনা চার। জড়াবো মানে হচ্ছে জড়ব করা, মানে হচ্ছে তৈরি করা। আলমগীর নগর মানে কোচবিহারের নাম হয়েছিল আলমগীর নগর। তো এটা একটা অত্যন্ত দুষ্প্রাপ্য কয়েন। খুব মানে এটা প্রমাণ করে যে তিনি এখানে রাজত্ব বিস্তার করতে এসেছিলেন এবং 2 বছরের জন্য রাজত্ব করেছিলেন। তো সেভাবেই কোচবিহারের, কিন্তু তার রাজত্ব বেশি দিন স্থায়ী হয়নি। কোচবিহারের পর তিনি আসাম আক্রমণ করেন, আসামেও তিনি কয়েন বের করেছিলেন, কিন্তু আসামে পরাজিত হওয়ার পর তিনি আস্তে আস্তে পেছন দিকে ব্যাক করে নেমে যান। কোচবিহার আবার পুনরুদ্ধার হয় মহারাজা প্রাণনারায়ণের আমলে। তো এবার বেসিক্যালি যাওয়া হয়, তো প্রাণনারায়ণ ফিরে এসে তিনি আবার এই সমস্ত যে কয়েনগুলো বানানো হয়েছিল সেগুলোকে আবার গলিয়ে নিজের নামে কয়েন বের করেন। তাই জন্য এই কয়েনটা আর বেশি এক্সিস্ট করে না, খুব একটা, মানে সারা পৃথিবীতে যাতে 4-5টা রাষ্ট্রেই পাওয়া যাবে। তো এই অনেক ইতিহাস, এই ঘটনাগুলো এত কিছু জানা যায় মুদ্রা থেকে, কিন্তু কোনো এক কারণে সরকার উদাসীন এই ব্যাপারে। কোচবিহারের মিউজিয়াম একটা বানানো হয়েছে ঠিকই, কিন্তু সেখানে মুদ্রা গ্যালারি বা মুদ্রার জন্য আলাদা কোনো ঘর বানানোর কোনো উৎসাহ নেওয়া হয়নি। যদিও কোচবিহার ট্রেজারি এবং কোচবিহার থানাতে কিন্তু প্রচুর কয়েন আছে। তো আপনারা দেখবেন, খবর রাখবেন হয়তো মাঝে মাঝেই কোচবিহারের বিভিন্ন জায়গায় কিন্তু কয়েন পাওয়া যায়, যেগুলো কিন্তু থানাতে বা ট্রেজারিতে সিজ করে রাখা হয়। কিন্তু সেগুলোকে যথাযথ মর্যাদায় কোথাও ডিসপ্লে করানোর জন্য বা সাধারণ মানুষকে দেখার জন্য ব্যবস্থা করা হয়। তো এটা যতদিন না হবে ততদিন লোকাল মানুষ বা সাধারণ মানুষ জানতেই পারবে না যে আমাদের ঐতিহ্য কি ছিল বা কত কি আমাদের জিনিস ছিল। এটাই আশা রাখি যে কোনোদিন হয়তো মিউজিয়াম হবে, তখন সাধারণ মানুষ দেখতে পাবে ভালো করে। একদম, অসংখ্য ধন্যবাদ নবেন্দু বাবুকে। ইতিহাসের যে একটা মর্যাদা রয়েছে তারই দাবিতে কিন্তু অনড় রয়েছেন নবেন্দু বাবু। মায়ের থেকে অনুপ্রেরণা নিয়েই এই রাস্তায় পথ চলা এবং নবপ্রজন্মকে এই রাস্তায় এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছেন তিনি। আমরা দেখলাম যে কত রকমের কোচবিহার থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের বেশ কিছু সংগ্রহ তার কাছে রয়েছে। নিউজ ফোকাস 24 থেকে দীপ সরকার, কোচবিহার।